$85,000 কি বিটকয়েনের জন্য অধরাই থেকে গেল? এক রাতের মধ্যে বিটকয়েন তার মেজর সাপোর্ট লেভেল থেকে কিন্তু ব্রেকডাউন হয়ে গেছে। এরপর 75,000 এর মেজর সাপোর্টটা যদি কোনোভাবে ভেঙে যায় তাহলে বিটকয়েন কিন্তু আবারও $60,000 এর আশেপাশে নেমে আসতে পারে। এবং আজকে সকালে যে ভিডিওটা পাবলিশ হয়েছে সেখানেও কিন্তু ওম বলেছিল যে 80% চান্স আছে বিটকয়েনের পড়ে যাওয়ার। তো এরপর কি হবে সেটা কিন্তু আমাদেরকে জানতেই হবে। এতদিন অবধি আমি ভিডিওগুলোতে দেখিয়ে এসেছি শর্ট ডিউরেশনে বিটকয়েন কিভাবে মুভ করতে পারে, বাট এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে বা আজকের দিনে যে ধরনের পরিস্থিতি দাঁড়িয়ে গেছে সেটা বিচার বিবেচনা করলে বিটকয়েনের লম্বা টাইম ফ্রেমে অর্থাৎ এক সপ্তাহ বা এক মাসের টাইম ফ্রেম বিচার বিবেচনা করা প্রয়োজন এবং সেখানে কি হতে পারে সেটা আমাদের জানা প্রয়োজন। তো আজকের ভিডিওটাতে খুব একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব এবং এই মার্কেট নিয়ে আমার পার্সোনাল দৃষ্টিভঙ্গি কি সেই বিষয়ে আপনাদের সাথে কভার করব। তাই ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে। আশা করব আপনারা যদি লাস্ট অবধি দেখেন তাহলে কিন্তু আপনাদের ভিশনটাও অনেকটা ক্ল্যারিটি পাবে। সো লাস্ট অবধি দেখুন, দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার পাশাপাশি অবশ্যই বেল বাটনটা টিপে দিন যাতে করে এই ধরনের ভিডিও চ্যানেলে আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তা বাদে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন, যেখানে কিন্তু বিভিন্ন ধরনের আপডেট অ্যানালিসিস একদম রিয়েল টাইমে আপনাদের জন্য পাবলিশ করা হয়। অ্যাক্সেস পুরোপুরি ফ্রি অফ কস্ট। কোথা থেকে জয়েন হবেন? প্রতিটা ভিডিও ডেসক্রিপশন সেকশনে ফ্রি টেলিগ্রাম চ্যানেল জয়েনিং লিংক থাকে, সেখান থেকেই জয়েন হবেন, অন্যথা নয়। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। মাই নেম ইজ জিৎ অ্যান্ড ইউ আর ওয়াচিং বং ক্রিপ্টো 2.0। ফার্স্টে আমি S&P 500 ইন্ডেক্স দিয়ে শুরু করছি। আজ মানডে এবং গত দুদিন ইউএস স্টক মার্কেট বন্ধ ছিল। আজ খুলবে, যখন ভিডিওটা বানাচ্ছি তখনও খোলেনি, বাট ভিডিওটা যখন পাবলিশ হবে মেবি তখন ইউএস স্টক মার্কেট ওপেন থাকবে। এবং আমি যেটুকুনি বুঝতে পারছি এবং গতদিনের ভিডিওতেও কভার করছিলাম, দুটো জিনিস আপনাদেরকে দেখতে বলেছিলাম। এক, যদি এই অসিলেশন কোনোভাবে ইয়েলো ট্রেন্ড লাইনকে ব্রেক করে উপরে উঠে যায় তাহলে ভাবতে হবে যে 4 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে S&P 500 ইন্ডেক্সের চার্টে যে হিডেন বিয়ারিশ ডাইভারজেন্স তৈরি হয়েছে সেটা অকার্যকরী হয়ে গেছে। বাট যদি কোনোভাবে ট্রেন্ড লাইন থেকে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি ডাউন সাইডে নামছে অসিলেটরটা, তখন কিন্তু আমরা প্রাইসের মধ্যেও একটা প্লামেট দেখতে পাচ্ছি। প্রাইস বলতে ইন্ডেক্সের মধ্যে প্লামেট দেখতে পাচ্ছি এবং এর ডাইরেক্ট এফেক্ট বিটকয়েনের মধ্যে কিন্তু পড়ছে। আশা করি সেটা বুঝতে পারছেন। এবং আমার যা অনুমান, আজকে মানডেতে ইউএস স্টক মার্কেট ওপেন হওয়া মাত্র S&P 500 ইন্ডেক্স বেশ খানিকটা প্লামেট হয়ে যেতে পারে। এবার বেশ খানিকটা বলতে কোনোভাবে আপনারা মনে করবেন না যে 7,400 ইন্ডেক্স থেকে ডাইরেক্ট 7,000 ইন্ডেক্সে চলে আসবে, না, ইন্ডেক্স এতটাও ফল হয় না, বাট বেশ খানিকটা হবে। এবং এর পেছনে কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট কারণ লুকিয়ে আছে, যেটা ভিডিওটা আপনারা যদি কন্টিনিউ দেখেন তাহলেই বুঝতে পারবেন। সো বুঝে গেছেন, S&P 500 ইন্ডেক্সের মধ্যে যে শর্ট টার্মের মধ্যে হিডেন বিয়ারিশ ডাইভারজেন্স তৈরি হয়েছিল সেটা কিন্তু অলরেডি প্লে আউট করা আরম্ভ করে দিয়েছিল শুক্রবার থেকে। আজ ওপেন হওয়া মাত্র আমার যে অনুমান পড়তে পারে ইন্ডেক্স। সো এতদিন যে রিপিট করে আসছি, S&P 500 ইন্ডেক্স বা ইউএস স্টক মার্কেট অ্যান্ড ক্রিপ্টো মার্কেট শর্ট টার্মের মধ্যে প্রায় কোরিলেট করে চলছে। তো বিটকয়েনও কিন্তু আরও বেশ খানিকটা পড়তে পারে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, আরও বেশ খানিকটা পড়তে পারে। এবং ভিডিওর স্টার্টিংয়েই যেটা বলেছিলাম যে $85,000 কি আমাদের অধরাই থেকে গেল, তো আমার যেটা মনে হচ্ছে সেটা হলো $85,000 মেবি বিটকয়েন রিসেন্ট টাইমসের মধ্যে যাবে না। আমরা যেহেতু বারবার উইকলি টাইম ফ্রেমটা বিটকয়েনের দেখছি, তো আজকেও আপনাদের সামনে উইকলি টাইম ফ্রেম খুলেছি এবং এখানে কিন্তু সুপার ট্রেন্ডের মধ্যে যে জাংশন পয়েন্ট বেসিক্যালি যেখান থেকে ফল হলে সুপার ট্রেন্ড আর রিভার্সাল দিত না বা দেবে না, সেখান থেকেই বিটকয়েনের ফল হওয়া আরম্ভ হয়েছে। অর্থাৎ এখান থেকে যদি সামান্য উঠে যেত, $85,000 ক্রস করবে এরকম পরিস্থিতিতেও চলে আসতো, সুপার ট্রেন্ড এখান থেকে কিন্তু একটা রিভার্সাল দিয়ে দিত। বাট তার আগেই ম্যাক্স টু ম্যাক্স 82 কি $83,000 অব্দি গিয়েছিল। তারপর ফল কিন্তু লং লাস্টিং হয়েছে 77,000। এখন যখন ভিডিও বানাচ্ছি তখন হয়তো ভিডিওটা যখন পাবলিশ হবে 76,000 বা $75,000 এর মেন সাপোর্ট অব্দি নেমে যেতে পারে। ঠিক আছে, তো যেহেতু সুপার ট্রেন্ড রিভার্সাল দেয়নি, ওভারঅল আপনারা বুঝতেই পারছেন যে আমরা ডাউন ট্রেন্ডের মধ্যেই পড়ে আছি। এখান থেকে আমার যা মত, ইমিডিয়েট রিকভারি পসিবল নয়। এবার আমি 3 ডেজের চার্টে শিফট হয়ে যাব। বাট এখানে একটা কোশ্চেন আপনাদের মাথায় আসতেই পারে যে এতদিন অবধি আমি বলছি
বলছিলাম $85,000 যাবেই যাবে, বুক ঠুকে বলছিলাম। তো আজকে কেন বলছি $85,000 রিসেন্ট টাইমসের মধ্যে যাবে না? অনেকেই বলবেন যে দুতরফা কথা আপনি বলেন, তার জন্য ক্লিয়ারলি বলে রাখতে চাই যে ইউএস চায়না যে মিটিংটা হয়েছে সেই বিষয়ে আমি এই ভিডিওতে আসবো, সেটা পুরোপুরি ফেল হয়েছে এবং ইন্টারন্যাশনাল যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, কিছু কিছু পরিস্থিতির ব্যাপারে আপনাদেরকে আজকের ভিডিওতেই বলবো, সেটা কিন্তু আমাদেরকে ভাবতে বাধ্য করছে 2026 সালটা কোনোভাবে যদি আমরা পার করেও দিই, 2027 সাল আন্তর্জাতিক ফাইন্যান্সিয়াল মার্কেটে চরম বিপর্যয় আনতে পারে এবং তার এফেক্ট বিটকয়েনের মধ্যেও পড়তে পারে। একটু ভিডিওটা আপনারা দেখতে থাকুন, মেবি বড় হয়ে যেতে পারে, বাট ভিডিওটা দেখলে অনেক কিছু আপনারা জানতে পারবেন। এবং কেনই বা বলছি, বিটকয়েন বা ওভারঅল ফাইন্যান্সিয়াল মার্কেট, স্টকস মার্কেট, বন্ডস, সব কিছুর জন্য বা ইল্ড, প্রত্যেকটা মার্কেটে কিন্তু মাঝ রাস্তায় ঝুলছে এবং এখান থেকে কিন্তু বিপর্যয় নামতেই পারে। যাই হোক, আমি বিটকয়েনের উইকলি টাইম ফ্রেম ছেড়ে 3 ডেজের চার্টের মধ্যে চলে এসেছি। 3 ডেজের চার্ট দেখলে মোটামুটি একটু হলেও কনফিডেন্স পাওয়া যাচ্ছে, কারণ এখান থেকে যা বোঝা যাচ্ছে যে $75,000 এখন অব্দি কিন্তু ব্রেক হয়নি। এবার $75,000 যতক্ষণ না ব্রেক হচ্ছে ততক্ষণ ওভারঅল একটা সাময়িক যে আপ ট্রেন্ডের মধ্যে পড়েছিলাম তার কিন্তু রিভার্সাল আমরা পাবো সেটা বলতে পারছি না। অর্থাৎ 3 ডেজের চার্ট সাজেস্ট করছে যে $75,000 আশেপাশে যে সাপোর্ট ক্লাস্টার, যেটা বারবারই আপনাদের প্রতিটা ভিডিওতে দেখে আসছি, সেটা যতক্ষণ না ভাঙছে ততক্ষণ আমরা একটা আপ ট্রেন্ডের রিভার্সাল পাবো না। অর্থাৎ আপ ট্রেন্ডে যাচ্ছিলাম সাময়িক সময়ের জন্য, তার রিভার্সাল মানে ডাউন ট্রেন্ডের মধ্যে আর শিফট হবো না। তো 3 ডেজের টাইম ফ্রেম আমাদের একটু কনফিডেন্স যোগাচ্ছে, বাট দিস ইজ নট ইম্পর্টেন্ট অ্যাট প্রেজেন্ট। আমি 4 আওয়ার্সের চার্টের মধ্যে চলে যাব, তাহলে আপনারা কিছুটা বুঝতে পারবেন। তা বাদে যে ধরনের পরিস্থিতিগুলো তৈরি হয়েছে সেগুলো যখন এক এক করে ডিসকাস করব, সেগুলো শুনলে আপনারা ক্লিয়ার হয়ে যাবে। চলে এসেছি 4 আওয়ার্স টাইম ফ্রেমে এবং এই 4 আওয়ার্স দিয়ে আমি প্রায় প্রতিটা ভিডিওতে নেক্সট 48 to 72 আওয়ার্সের মধ্যে কি হতে পারে বিটকয়েনে সেটা জানিয়েছিলাম। বাট আগের দিন যেমনটা আমার অ্যানালিসিস বলছিল সেটা কিন্তু ফলেনি, কার্যত সেই দিক থেকে আমি ব্যর্থ। কারণ আমি ভেবেছিলাম যে মোটামুটি 77 বা $78,000 কাছাকাছি যে লিকুইডিটি আছে সেটা গ্র্যাব করার পর বা ওয়াইপড আউট করার পর আবার উপরের দিকে ওঠার একটা পসিবিলিটি আছে এবং ফাইনালি 82,500 ব্রেক করে দিতে পারে। বাট জবে থেকে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চায়না ছেড়েছে, তারপর থেকে এক একটা বড় সিদ্ধান্ত তার তরফ থেকে আসছে, সেগুলো দেখলে বোঝা যায় যে না, বিটকয়েন বা ওভারঅল মার্কেটের ফল হওয়ারই ছিল। সেই ব্যাপারে আমি যাচ্ছি, বাট 4 আওয়ার্সের চার্ট যখন খুলেছি কি হতে পারে ক্লিয়ারলি আপনারা ভিজুয়ালাইজ করতে পারছেন এবং 4 আওয়ার্সের চার্টটাও কিন্তু অন্যান্য ভিডিওতে যে চার্টটা দেখাতাম সেটা থেকে একটু ভিন্ন। এখানে দেখুন আমি 4-5টা সাপোর্ট জোনকে এঁকে রেখেছি এবং তলার সাপোর্টগুলো আগের সাপোর্টের চেয়ে মোর ব্রাইটার। অর্থাৎ এখন যা হতে পারে সেটা হচ্ছে 3 ডেজের চার্টেও যেমন বললাম $75,000 আশেপাশে একটা মেন সাপোর্ট ক্লাস্টার আছে। 4 আওয়ার্সের চার্টেও সেটা আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এবং 77,000 প্রায় এসেই গেছে। তো সেখান থেকে $75,000 টাচ না করার কিছু নয়। এবার টাচ করতে পারে কেন বলছি, কারণ ফার্স্টেই বললাম S&P 500 ইন্ডেক্স আজ মার্কেট খোলা মাত্র খানিকটা প্লামেট দেখাতে পারে এবং তার এফেক্ট বিটকয়েনের মধ্যে পড়বে, সেই কারণের জন্য $75,000 কাছাকাছি টাচ হয়ে যেতে পারে। তো রিসেন্ট টাইমসের মধ্যে $77,000 আশেপাশে পড়ে আছে প্রাইস যখন ভিডিওটা বানাচ্ছি। মেবি যখন ভিডিওটা আপলোড হবে রাতের বেলা ইউএস স্টক মার্কেট খুলে যাবে, যদি S&P 500 ইন্ডেক্স পড়ে তাহলে দেখতে পাবেন আপনারা 76 কি $75,000 আশেপাশে বিটকয়েনের প্রাইস নেমে যেতে পারে। এরপর কি হতে পারে সেটা খানিকটা যদি বোঝানোর আপনাদের চেষ্টা করি, তাহলে এই 75 থেকে $77,000 মধ্যেই বিটকয়েনের প্রাইস কিছু সময় কনসলিডেট করতে পারে। এখানে বলে রাখি এই পার্টিকুলার কনসেপ্টটা পুরোপুরি আমার ভিজুয়ালাইজেশন, তো এটা যে পুরোপুরি 100% কার্যকরী হবে সেটা আমি বলতে পারছি না, কারণ মার্কেট সেই রকমই একটা মুহূর্তে দাঁড়িয়ে। জাস্ট ওভারঅল একটা আইডিয়া শেয়ার করলাম যে এরকম কিছু হতে পারে। অর্থাৎ ফার্স্টে 75,000 কি $76,000 আশেপাশে নেমে যেতে পারে প্রাইস, তারপর 75 থেকে $77,000 আশেপাশে কিছু সময় কনসলিডেট করতে পারে। আর যদি দেখেন মার্কেট আরো বিপক্ষ বা বিরূপ হয়ে গেল, S&P 500 আরো অনেকটা প্লামেট হয়ে গেল, তাহলে $75,000 ব্রেকডাউনও হয়ে যেতে পারে। সেক্ষেত্রে পসিবিলিটি কি দাঁড়ায়, নেক্সট ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল আমরা পাবো 70,000, তার আগে নয়। এবার আমরা ডাইরেক্টলি চলে এসেছি লিকুইডেশন হিট ম্যাপে এবং লিকুইডেশন হিট ম্যাপ আমরা যদি একটু দেখি, তাহলে ফার্স্টে যখন পড়ছিল তখন $78,000 কাছাকাছি বা $77,800 আশেপাশে কিছু লিকুইডেশন ছিল, ওয়াইপড আউট করেছে, পার্টিকুলার রেঞ্জে কনসলিডেট হয়েছে। তারপর দেখা গেছে 77,000 বা তার নিচে লিকুইডিটি এসেছে, সেগুলোকে ওয়াইপড আউট হয়ে গেছে বা ওয়াইপড আউট করেছে মার্কেট, তার তলায় কিন্তু কোনো রকম লিকুইডিটি নেই। ওপরের দিকে আমরা দেখতে পাচ্ছি $83,000 আশেপাশে লিকুইডিটি আছে। সো হিসেব বা টেকনিক্যালিটি বলছে যে একবার ওপরে উঠতে পারে, বাট এখনকার পরিস্থিতি কি আদৌ
এই এতটা পার্সেন্ট উপরে বিটকয়েনের প্রাইসকে তোলার সহায়ক, সেই বিষয় আমাদের প্রথমে জানতে হবে। দেখুন, কিছুদিন আগে আপনাদেরকে বলছিলাম বিটকয়েন সামান্য টাইম কনসলিডেট করছে পার্টিকুলার জোনে, তারপর ওপরের দিকে লিকুইডিটি আসছে, সেগুলোকে ওয়াইপড আউট করার জন্য ওপরের দিকে ভাগছে, তারপর সেই রেঞ্জে খানিকটা কনসলিডেট হচ্ছে বা তলার দিকে নামছে, তার উপরে আবার লিকুইডিটি এসে যাচ্ছে, সেগুলোকে ওয়াইপড আউট করার জন্য ভাগছে। তার তো ভাইসি ভার্সাও হতে পারে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বিটকয়েন বেশ খানিকটা পড়ে গেছে, $75,000 আশেপাশে চলে এসছে প্রায়। তো এরকম একটা পরিস্থিতিতে আপনারা একটু কল্পনা করে দেখুন, যদি তলার দিকে পড়ছে, সেই পার্টিকুলার লেভেলে লিকুইডেশন আসছে, সেখানে ওয়াইপড আউট হচ্ছে, সেখানে কনসলিডেট হচ্ছে, তার তলায় আবার লিকুইডেশন আসছে, সেগুলোকে ওয়াইপড আউট হচ্ছে, দিয়ে সেখানে কনসলিডেট হবে, তার তলায় আবার যদি লিকুইডেশন চলে আসে, যেমন এখন $75,000 আশেপাশে যদি লিকুইডেশন চলে আসে কোনোভাবে, সেগুলোকে ওয়াইপড আউট করার জন্য তলার দিকে ইজিলি বিটকয়েনের প্রাইস নেমে যেতেই পারে। সো পসিবিলিটি কিন্তু অনেক রকম আছে। যাই হোক, এখনো অবধি তলা দিয়ে কোনো রকম লিকুইডেশন নেই মানে এমনটা নয় যে রাতে যখন ভিডিওটা পাবলিশ হবে তখন আসতে পারে না। লিকুইডিটি যে কোনো সময় যে কোনো দিকে আসতে পারে, সেই বিষয়ে আপনাদেরকে অবগত করানোর চেষ্টা করলাম। এবার আমি আস্তে আস্তে ওভারঅল ইন্টারন্যাশনাল কন্ডিশনটা কতটা খারাপ হয়ে গেছে সেই বিষয়ে বোঝানোর চেষ্টা করব। দেখুন, পুরো ইকোনমির ব্যাকবোন বলতে গেলে এখনো সেই অয়েলই আছে, এবং অয়েল থেকে যাবতীয় জিনিস চলে, এবং অয়েল থেকে আমরা পাওয়ার নিই, সেই পাওয়ার দিয়ে পৃথিবীর ম্যাক্সিমাম জিনিস পরিচালিত হয়। তো সেই অয়েল নিয়ে যখন টেনশন এবং স্ট্রেট অফ হরমুজ এখন অবধি প্রায় 3 মাস হতে চললো যখন ক্লোজ আছে, কোনো শিপ ডাইরেক্ট ক্লিয়ারেন্স পাচ্ছে না, তখন সাপ্লাই চেনের ওপর কিন্তু তার প্রভাব পড়বেই। এবং সেই কারণের জন্য এক একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরছি, এবং আপনারা রিলেট করতে পারবেন যে হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে এবং এর এফেক্ট সুদূর প্রসারী হবে ফিনান্সিয়াল মার্কেটের ওপর। তো ফার্স্টে এটা যেটা দেখাচ্ছি, দ্যাট ইজ DXY এর চার্ট। প্রায় 1-2 মাস আমি DXY বা ডলার কারেন্সি ইন্ডেক্সের চার্ট আপনাদের সাথে শেয়ার করিনি। আজ দেখাচ্ছি 12 আওয়ার্সের টাইম ফ্রেম। আমার কাছে 12 আওয়ার্সের অ্যাক্সেস ছিল না, তাই আমি এটা জোগাড় করেছি একজনের কাছ থেকে। তো এখানে কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে DXY কিন্তু ডবল বটম টাইপের ফরমেশন করেছে, এবং এক সময় DXY যতটা পড়ছিল এবং যেভাবে পড়ছিল আমরা ধরে নিয়েছিলাম এই মার্কেট বাড়বে। কারণ আপনারা জানেন হয়তো DXY ইজ ইনভার্সলি প্রপোর্শনাল উইথ দ্য স্টক মার্কেট কি ক্রিপ্টো মার্কেট। ঠিক আছে, DXY পড়লে ক্রিপ্টো মার্কেট বা স্টক মার্কেট বাড়ে, DXY বাড়তে আরম্ভ করলে তার বিপরীত রেজাল্ট হয়। তো এখন যা চার্ট বলছে DXY এর, আমরা কিন্তু DXY এর মধ্যে 99 থেকে 100 দেন 101 এই ইন্ডেক্স অবধি টাচ করে যেতে পারি। সো এই কারণের জন্য আমাদের যে স্টক মার্কেট বা ক্রিপ্টো মার্কেট নিয়ে আমরা কাজ করে থাকি তার মধ্যে এফেক্ট পড়বে এবং প্রাইজের মধ্যে প্লামেট আসতে বাধ্য। আর একটা জিনিস দেখায়, ETF ফ্লোর অনেক ডিটেলস আমরা শেয়ার করি, কোন দিন কত ETF আসলো গেল সেগুলো শেয়ার করি, বাট একটু যদি ডেপথে দেখেন, ETFs just recorded their worst week since early February as panic spread across the market, পুশিং বিটকয়েন বিলো $60,000। অর্থাৎ ভিডিওর স্টার্টিংয়েই বলেছিলাম যে $60,000 অবধি কিন্তু নেমে যেতেই পারে, এবং ETF ফ্লোর যে ওস্টনেস আমরা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারির পর থেকে, সেক্ষেত্রে আমি ডায়াগ্রামটাও তুলে ধরছি আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন ফ্লো নেই বললেই চলে, অর্থাৎ ট্রানজ্যাকশন নেই বললেই চলে। তো এইরকম অবস্থাতে কোনোভাবেই কোনো অ্যাসেট ক্লাস সার্ভাইভ করতে পারে না। দুটো ছোট ছোট জিনিস দেখালাম, এবার বড় জিনিসের দিকে আসি। একটা জিনিস আপনাদের সামনে উঠে আসছে, অনেক বড় লেখা, আমি জাস্ট জুম করে নিচ্ছি। ডিটেলসে লেখা আছে ওয়ার্নিং। গতকাল মেবি ট্রাম্প ইউএস ছেড়ে বেরিয়েছে, তারপর শুনুন। ইউএস চায়না যে বৈঠক সেটা কোনোভাবে ফলপ্রসূ হয়নি, অর্থাৎ যে ভিশন নিয়ে ডোনাল্ড ট্রাম্প তার দেশের সিইও, বড় বড় কোম্পানি সিইওদের নিয়ে গেছিল চায়নাতে, কোনোভাবেই কিন্তু সেটা ফলপ্রসূ হয়নি। অর্থাৎ ইউএস চায়না ট্রেড ডিল কোল্যাপস হয়ে গেছে। নেক্সট, ইরান ইউএস পিস ডিল অফিসিয়ালি ক্যান্সেল হয়ে গেছে। ট্রাম্প কিন্তু আবার নতুন করে ট্যারিফ লাগাতে পারে বিভিন্ন প্রোডাক্টের উপর, সেরকম অ্যানাউন্সমেন্টের দিকে এগোচ্ছে। নট অনলি দ্যাট, প্রচুর বড় লেখা, এতটা পড়ে উঠতে পারবো না, আমি জাস্ট স্ক্রল করছি, সামারি আকারে বোঝানোর চেষ্টা করছি যে স্টক মার্কেট ডাম্প হচ্ছে, মেটালের দাম পড়ে যাচ্ছে, এরপর কিন্তু বিটকয়েনও পড়ে যেতে পারে। ঠিক আছে, স্মার্ট মানি অর্থাৎ যারা এই মার্কেট নিয়েই কাজ করে তারা অলরেডি বুঝে গেছে যে একটা বড় সড়ো ডাম্প বা ফাইন্যান্সিয়াল ক্র্যাশ যেটা 2008 সালে দেখেছিলাম, তার আগে 1900 সামথিং সালে দেখেছিলাম, সেই রকম কিন্তু ক্র্যাশ আসতেই পারে। তো স্মার্ট মানি অন্য জায়গায় মুভ হওয়া আরম্ভ করে দিয়েছে এই মার্কেট ছেড়ে। ঠিক আছে, তা বাদে একটা সেমিকন্ডাক্টর ওয়ার চলছে, এবং ইউএস এনভিডিয়ার মতো সংস্থাকে বলে দিয়েছে চায়নাতে সেমিকন্ডাক্টর মেটেরিয়াল সাপ্লাই না করতে বা চিপ সাপ্লাই না করতে। তো সেই নিয়ে একটা ওয়ার চলছে। এ বাদেও ইউএস যার পাচ্ছে যখন পাচ্ছে তার ডলারগুলো ফ্রিজ করে দিচ্ছে, কনফিডেন্স লুজ হচ্ছে। নট অনলি দ্যাট, এই এত বছর পর জাপান গিয়ে কিন্তু
ইন্টারেস্ট রেট বাড়িয়েছে, ঠিক আছে। এ বাদে এখানে দেখতে পাচ্ছেন মাল্টিপল কারণ লেখা আছে, যে কারণের জন্য অনেকেই মনে করছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সিস্টেম আবারও কোল্যাপস করতে পারে এবং অনেক স্টকস, ক্রিপ্টো, বন্ড মার্কেট এমন তলায় পড়ে যাবে যেখান থেকে অনেক কোম্পানি এবং ক্রিপ্টো রিলেটেড যে সমস্ত প্রোডাক্টগুলো আছে সেগুলো সার্ভাইভ করতে পারবে না, আর যারা ভালো প্রোডাক্ট আছে সেগুলোকে অনেক কম দামে আমরা পাবো। আর লাস্ট একটা ভিজুয়ালাইজেশন দিয়েছে, আজকেই কিন্তু মে 18, এখনও কিন্তু এটা হয়নি, এটা কিন্তু জাস্ট ভিজুয়ালাইজেশন, এটা যে হবে তার কোনো মানে নেই। বাট S&P 500 ইন্ডেক্সের চার্টই কিন্তু দেখাচ্ছে যে আজ মার্কেট ওপেন হওয়া মাত্র বড় একটা রেড ক্যান্ডেল ফরমেশন হবে। সো এটা কিন্তু শুধুমাত্র আমাদের কথা নয়, অনেকেই কিন্তু এই ধরনের অভিমত পেশ করছে। সো আমি যেটুকুনি আজকের ডেটে দাঁড়িয়ে আপনাদেরকে বোঝাতে চাইছি, মার্কেট কন্ডিশন মোটেও ভালো নয়। 2026 হয়তো খুব একটা ভালো যাবে না, বাট 2027 সালে গিয়ে কিন্তু আমরা আরও খারাপটা দেখতে পেতে পারি। সো যাদের যাদের ক্যাপিটাল বা মানি এখনও লিকুইড আকারে আছে সেগুলোকে জাস্ট প্রিজার্ভ করুন। আর মার্কেট থেকে যদি কিছু কামাতে হয় বা ক্রিপ্টো মার্কেটকে আপনারা ছাড়তে পাচ্ছেনই না, তাহলে ছোটোখাটো ট্রেড আমাদের মতো যারা প্রফেশনাল আছে তাদের সাথে জুড়ে আপনারা করতে পারেন এবং ছোটোখাটো প্রফিট করে কিন্তু আপনাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। কারণ 2008 সালে যখন ফাইন্যান্সিয়াল ক্র্যাশ এসেছিল তখন অনেক মিলিয়নিয়ার বিলিয়নিয়ারও কিন্তু সর্বশান্ত হয়ে গেছে। তো আমরা কোন ছাড়, যদি সামনে 2027 সালে এরকম কিছু একটা হয় এবং প্রায় 20-25 বছর এরকম একটা কিছু হয়নি, তাহলে কিন্তু চরম বিপদ অপেক্ষা করছে। নট অনলি দ্যাট, আরও একটা জিনিস বলছি, ইন্ডিয়ার মতো বড় কান্ট্রি তার প্রাইম মিনিস্টার যখন এসে প্রকাশ্যে বলে যে গোল্ড পারচেস করবেন না, কারণ গোল্ড পারচেস করতে গেলে ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট করতে গেলেই ডলার খরচ করতে হবে, তো সেক্ষেত্রে সেটা একটা দেশের জিডিপির জন্য ব্যাড, বিশেষ করে দেশের কোষাগারের ওপর চাপ পড়ে। নট অনলি দ্যাট, ফিউয়েল কনজামশন কমাতে বলেছে, কেমিক্যাল ফার্টিলাইজারের অ্যাপ্লিকেশন রিডিউস করতে বলেছে, ওয়ার্ক ফ্রম হোম বলেছে, হ্যাডাব্যাড অনেক কিছু বলেছে, আপনারা প্রত্যেকে জানেন। প্রত্যেকটাই কিন্তু ইম্পোর্ট রিলেটেড এবং ইম্পোর্টের ওপর ডাইরেক্টলি আঘাত এসছে, যেহেতু একটা টেনশন এসকালেট হয়ে গেছে ওয়ার্ল্ড ওয়াইড। সো বুঝতেই পাচ্ছেন, যখন কোনো বড় বড় দেশের গভর্নমেন্ট এসে তাদের যে জনগণ তাদেরকে বলছে এই সমস্ত জিনিসের ওপর কার বানো, তাহলে বুঝতে হবে প্রবলেম বড়সড় এবং কোর অবধি এই প্রবলেম ঢুকে গেছে। সো এখনো যদি আমরা বুঝতে না শিখি বা চিন্তা ভাবনা সেই লেভেল অবধি না নিয়ে যেতে পারি যে এত কিছু হয়ে যাচ্ছে, এরপর তো একটা বিপদ আসা সেটাই স্বাভাবিক, এবং সেই বিপদকে ঠেকানোর জন্য যে লিকুইড অ্যাসেট আছে সেটাকে আমাদের কাছে প্রিজার্ভ করতে হবে, তাহলে সবচেয়ে বুদ্ধিহীনতার কাজ কিন্তু হয়। এ বাদে যে সমস্ত ছোটখাটো কান্ট্রিগুলোতে আছে, ইভেন বাংলাদেশের কথা বললে অর্ধেক টাইম ইলেকট্রিসিটি থাকছে না, আপনারা নিজেরাই আমাদেরকে বলেছেন। বুঝতে হবে এই প্রবলেম গভর্নমেন্ট অবধি কিন্তু আঘাত করেছে। আরও একটা জিনিস দেখায়, যেটা অনেক আগে কভার করেছিলাম, ওয়ারেন বাফেট, যে হয়তো আমাদের দাদুদের সময় থেকে ইনভেস্ট করে আসছে, এত বড় বিলিয়নিয়ার, সে অলরেডি $400 বিলিয়ন কাছাকাছি লিকুইড অ্যাসেট ম্যানেজ করছে। অর্থাৎ হিসেব অনুযায়ী $4000 বিলিয়ন, তাও এটা আগের বছরের রিপোর্ট, এখন আরো অনেকটা বেড়ে গেছে। লিকুইড অ্যাসেট অর্থাৎ ডলার আকারে সে সংগ্রহ করে রেখেছে জাস্ট একটা সুযোগের অপেক্ষায়। এবং এত বড় বড় লোক যখন ভেবে নিয়েছে যে একটা মার্কেটে ক্র্যাশ আসতেই পারে, যে কারণের জন্য তারা লিকুইড অ্যাসেটটাকে নিজের কাছে রাখছে, যে ক্র্যাশ হলেই কিনবে, কারণ এরা আলটিমেটলি বাই দ্য ডিপ কনসেপ্টকে কাজে লাগাতে পারে। ঠিক আছে, তো আমরা এত কিছু দেখার পরও কেন সাবধান হব না? বিটকয়েন আজকে সামান্য বাড়লো, সামান্য পড়লো, 48 ঘন্টা 72 ঘন্টার মধ্যে কি হলো সেটা এখন বোঝাটা যত ইম্পর্টেন্ট, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট যে বিটকয়েন যদি কোনোভাবে 60, তারপর 50, তারপর 40-এ নেমে যায়, তাহলে আমাদের আগে থেকে প্রিপেয়ার থাকতে হবে। আগে থেকে যে পরিমাণ লিকুইডিটি আমাদের কাছে আছে, লিকুইডিটি বলতে বাংলাদেশের বিডিটি, ইন্ডিয়ার ক্ষেত্রে আইএনআর, এরকম আর কি, নিজেদের দেশের অর্থ, সেগুলোকে আমাদের মজুদ রাখতে হবে এবং ওর সিচুয়েশন এলে সেগুলোই কিন্তু আমাদের আলটিমেটলি হেল্প করবে। লাস্ট একটা জিনিস কভার করে ভিডিওটা শেষ করব, অনেকটা বড় হয়ে গেছে, যারা আশা করি দেখছেন, যদি কিছু বুঝতে পারেন একটা রিকোয়েস্ট করব যে ভিডিওটাকে লাইক করুন, কারণ আপনাদের একটা লাইকে কিন্তু মোটিভেট করে, আর এত ধরনের ডিটেলস তথ্য আপনাদের সামনে তুলে ধরতে আমরাও আগ্রহী হই। যাই হোক, ইউএসএ তে একটা টার্ম হয়, অর্থাৎ মিড টার্ম ইলেকশন, প্রেসিডেন্সিয়াল পদ 4 বছরের জন্য হয়। ডোনাল্ড ট্রাম্প ঠিক আজ থেকে 2 বছর আগে প্রেসিডেন্ট ইলেক্ট হয়েছে, তো 2 বছর পর গিয়ে একটা মিড টার্ম ইলেকশন হয়, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে প্রমাণ করতে হবে যে এখনো তিনি সংখ্যাগরিষ্ঠ দলের নেতা, এবং সে কারণের জন্য কাউন্টিং হয় একটা। তো এরকম প্রিভিয়াস হিস্ট্রিতে যতবার এসছে, অর্থাৎ মিড টার্ম ইলেকশনের সময় এসছে ইউএসএতে, ততবার ইউএস মার্কেট, বিশেষ করে S&P 500 কোল্যাপস করেছে।
1962 থেকে আপনারা যদি ডাটা দেখেন তাহলে মাইনাসেই আপনারা ম্যাক্সিমাম ডাটা দেখতে পারবেন। সো 2026-এ যখন মিড টার্ম ইলেকশন হতে চলেছে আর কয়েকদিনের মধ্যে, তাহলে আমরা কোনোভাবেই ধরে নিতে পারি না যে এখানে S&P 500 ইন্ডেক্স আবারও নতুন অল টাইম হাই দেবে। এবং ইউএস চায়না যে ট্রেড ডিল নিয়ে গেছিল সেগুলো যখন সাকসেসফুল হয়নি, তখন ইউএসের যে কোম্পানি তাদের এই মাত্রাধিক গ্রোথ কোনো না কোনো জায়গায় এসে স্টপ হবে এবং সেখান থেকে কিন্তু প্লামেট হবে এবং তার এফেক্ট কিন্তু প্রত্যেকে ভুগবে। তো এই বলে আজকের ভিডিওটা শেষ করব। আমি ভেবেছিলাম ইথেরিয়াম বিষয়েও কভার করব, বাট অনেকটা লং লাস্টিং হয়ে গেছে। মেবি নেক্সট ডেতে আমি ইথেরিয়ামের বিষয়ে ডিটেলসে কভার করে দেবো, কারণ দেখার মতো কিছু নেই। ইথেরিয়ামসও বেশ খানিকটা পড়ে গেছে, $2200 নিচে নেমে গেছে। সেই হিসেবে $2000 আশেপাশে ইথেরিয়াম হয়তো ট্রেড হতে পারে। এইটুকুনি আপনাদের সামনে ক্লিয়ার করে দিলাম। তা বাদে নেক্সট ভিডিওতে ইথেরিয়ামের বিষয়ে ডিটেলসে কভার করার চেষ্টা করবো এবং কিছু অল্ট কয়েন্সের বিষয়েও কভার করার চেষ্টা করবো। তো আজকের ভিডিওতে এখানেই সমাপ্ত করছি। এই ধরনের ইনডেপথ ভিডিও পেতে হলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটা অবশ্যই টিপে দিন। আর গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান, কারণ কমেন্ট সেকশনে আমরা কিন্তু দেখি। সেখানে আপনারা যদি মনে করেন আমাদের তরফ থেকে এই বিষয়ে ইমপ্রুভমেন্ট আনা দরকার, তাহলে কিন্তু আমরা সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টাও করি। সো কমেন্ট করবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, যার লিঙ্ক আপনারা প্রতিটা ভিডিও ডেসক্রিপশন সেকশনে পান। সো দিস ইজ ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, গুড বাই।